নিকি তার স্বামী সন্তান নিয়ে কানাডাতে বেশ ভালোই ছিল, তবে বিপত্তি ঘটে তখন যখন তাদের ছেলেকে তারা শাসন করতে যায়। এই বাচ্চা একটা ছেলে তার বাবাকেই উল্টো জেলে ভরে দেয় তাকে একটু শাসন করার অপরাধে, কারণ এখানে তো বাচ্চাকে শাসন করাটাও অপরাধ। এখন বিদেশে থেকে তো তারা কোনোভাবেই তাদের ছেলেকে বাগে আনতে পারছিল না, তাই এবার তারা প্ল্যান করে যে তারা পাঞ্জাবে ফিরে যাবে আর তাদের ছেলেকে একদম দেশি স্টাইলে জব্দ করবে। তো এই বাচ্চা ছেলেকে সাহায্য করতে গিয়ে তাদেরকে যে ভোগান্তি পোহাতে হয় এবং যেসব মজার মজার কাণ্ড ঘটে তাই দেখবো আজকের গল্প সিন্দা সিন্দা নো পাপাতে। শুরুতেই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই গল্পের ব্যাপারে কিছু বলা হয়, যেমন এই কাহিনী হচ্ছে বাচ্চাদের কিভাবে লালন পালন করা হয় সেটা নিয়ে। পৃথিবীতে এর মাত্র দুইটা পন্থাই আছে, পশ্চিমাদের পন্থা আর পাঞ্জাবিদের পন্থা। পশ্চিমা দেশে বাচ্চা জন্মের পর তারা তাদেরকে স্বাগত করে এই সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাদের তারা জন্মের পরপরই এসে টাচ করে না, কারণ বাচ্চারা দ্রুত জীবাণুর আক্রমণে আসতে পারে। তাদের বাচ্চা যখন প্রথম হামাগুড়ি দিয়ে চলে তখন তাদের মা বাবাদের খুশির ঠিকানাই থাকে না। আর বাচ্চা যখন ৩-৪ বছরের হয় তখন তার মা বাবা প্রতিদিন খেলাধুলা করানোর জন্য তাদেরকে পার্কে নিয়ে যায়। তারা তাকে বিভিন্ন ভালো ভালো জিনিস সম্পর্কে শেখায়। মানুষ হয়ে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, কোনটা ভালো কোনটা খারাপ, সেই সব তারা বোঝাতে শুরু করে। এবার পাঞ্জাবিদের কাছে আসা যাক। দেখা যায় পাঞ্জাবি জাগদেবের আজ একটা ছেলে হয়েছে, যার নাম সে রেখেছে গোপী। তো গোপীর জন্মের পরপরই হসপিটালে তার আত্মীয় স্বজনদের ভিড় লেগে যায়। গোপীকে একে একে সবাই কোলে তোলে আর আদর করতে শুরু করে। তখনই ডাক্তার এসে বলে, কি হচ্ছে এখানে? মাত্রই জন্ম হয়েছে তার, এখন এত মানুষের কারণে তার ইনফেকশন হতে পারে। কিন্তু তার আত্মীয়রা বলে, কিসের কি, বাচ্চা জন্ম হয়েছে, তাকে দেখতে আসবো না? আর তোমাকে তো হসপিটালের বিল দেওয়া হচ্ছে, তাহলে এত কথার কি আছে? হ্যাঁ। ডাক্তার তখন বলে, চুপ করো, আমি ডাক্তার আর আমার কথা শুনতেই হবে। সবাই এখান থেকে বের হয়ে যাও, মাত্র 2 জনের বেশি কেউ থাকতে পারবে না। গোপীর 11 মাস হয়েছে এবার। এর মধ্যেই সে একটু একটু করে হাঁটতে শিখে গেছে। সবাই তাকে হাঁটতে দেখে, তবে যখন সে মেইন দরজা ক্রস করতে যায় তখনই সে তার জীবনের প্রথম গালি শোনে। গোপীর যখন 3 বছর হয় তখন তার কতটা শক্তি আছে তা যাচাই করার জন্য তার মা বাবা একটা মাটির পাতিল দেয় আর গোপীর হাতে একটা লাঠি দিয়ে বলে, যত জোরে পারো তত জোরে মারো, যেন এটা ভেঙে গুড়িয়ে যায়। গোপীও এটাকে ভেঙে ফেলে, যার জন্য তার পরিবারের সবাই তাকে বাহবা দেয়। তো এখন গোপী কি শিখলো, যে সে যদি কিছু ভাঙে তাহলে তাকে বাহবা দেওয়া হবে। তো সেটা শিখেই সে এবার তাদের টিভি গিয়ে ভেঙে ফেলে, কারণ তাকে তো এটা শেখানো হয়নি যে কোন জিনিস ভাঙতে হবে আর কোন জিনিস নয়। এবার আর গোপীকে কেউ বাহবা দেয় না, সবাই তো তাকে বকাবকি শুরু করে। কেউ তাদের ভুলটা বুঝতেই পারে না যে তারাই তো তাকে শিখিয়েছিল জিনিসপত্র ভাঙতে হবে। তো গোপী এবার খুবই কনফিউজড হয়ে যায় যে আজ কেন তাকে তারা বাহবা দিল না। ধীরে ধীরে গোপীর 9 বছর হয় আর তাকে তার বাবা চাচারা বসে গালিগালাজ করার ট্রেনিং দিতে থাকে। গোপীও সেটা শিখে নেয় আর স্কুলে যখন টিচার তাকে বকে তখন গোপী সোজা টিচারকে সেই গালি দিয়ে দেয়। এখানেও গোপীর কিন্তু কোনো দোষ ছিল না, তাকে তো এটাই শেখানো হয়েছে যে যখন তাকে কেউ উল্টো পাল্টা বলবে সে যেন তাকে এইভাবে গালি দিয়ে আসে। তবে এবারও তাকে এসে তার বাবা বেশ মারামারি করে যে কেন সে টিচারকে গালি দিল। তো প্রতিবারের মতোই খুবই কনফিউজড হয়ে যায় গোপী। সে যখন গালি শিখলো তখন তাকে অ্যাপ্রিসিয়েট করা হলো, আর এখন যখন একজনকে সে গালি দিল তখন কেন মারা হচ্ছে। তো গ্রামে যখন কোনো বাচ্চা গোপীকে ঝগড়াতে হারিয়ে দিত তখনই জাগদেব গোপীকে থাপ্পড় দিয়ে বলতো যে তুই জাগদেবের ছেলে হয়ে কিভাবে আর একজনের মার খেয়ে আসিস, লজ্জা নেই তোর? এবার গোপী তার একজন সিনিয়র চাচাকে বলে যে দেখো, সে আমাকে থাপ্পড় দিয়ে চলে গেল। চাচা বলে, বাচ্চারা তো এভাবেই মানুষ হয়, তাদেরকে এভাবেই বড় করা হয়। আমি, তোর বাবা, তোর দাদা, তোর দাদার দাদাও তো এইভাবেই চড় থাপ্পড় খেয়েই বড় হয়েছে, আর তুইও যে খাবি এটা তো স্বাভাবিক। গোপী বলে, তাহলে আমার বাচ্চা হলে কি আমিও তাকে থাপ্পড় দিব? চাচা বলে, হ্যাঁ দিবি, আর নয়তো কি তুইও দিবি, এটাই তো নিয়ম। তবে গোপীর ছিল ভাগ্য খারাপ, যখন তার টার্ন আসলো এই থাপ্পড় মারা ট্রেডিশন কন্টিনিউ করার তখন হয়ে যায় উল্টো। এবার 25 বছর পরে দৃশ্য দেখা যায় কানাডায়, যেখানে গোপীর একটা ছেলে আছে আর তার নাম সিন্দা। তো দেখা যায় সিন্দা গোপীকে জেলেই ভরে দিয়েছে, কারণ সে এখন এমন এক দেশে আছে যেখানে বাচ্চাদেরকে মারা তো দূরের কথা, শুধুমাত্র কঠোরভাবে তাকালেই তাকে শাস্তি দেওয়া হয়। গোপী তখন পুলিশ অফিসারকে বলে, স্যার আমি সত্যি বলছি। গোপী কখনো মিথ্যা বলে না। সিন্দা বলে, না, সে মিথ্যাই বলছে। তুমি কি আমার দিকে রেগে তাকাওনি?
গোপী তখন বলে, আরে তুমি আমার গাড়িতে সাইকেল দিয়ে দাগ করে দিয়েছ, তাই আমি শুধু তোমাকে দেখেছি। আসলে আমার চোখই এমন, মানুষ আমার চোখকে ভুল বোঝে সবসময়, সেই ছোটবেলা থেকেই। পুলিশ তখন সিন্দাকে বলে, তুমি কি চাও, তোমার বাবাকে জেলে রেখে দেই 2-3 মাস? সিন্দা বলে, ভেবে দেখো, 2-3 মাস কম হয়ে যায় না? গোপী তখন বলতে থাকে, আরে নিক্কি, কোথায় তুমি? তোমার ছেলে তো আমার জান নিয়ে তবেই ছাড়বে, একটু তাড়াতাড়ি আসো। তখনই সেখানে তার স্ত্রী নিক্কি এসে পড়ে আর তাকে ছাড়িয়েও নেয়। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় উকিলকে গোপী বলে, আমি বড় হয়েছি আমার বাবার মারপিট খেয়ে, আমি মার খেয়েছি বলেই তো আজ এত ভালো মানুষ হয়েছি, অথচ আমার ছেলের দিকে একটু রেগে তাকালেই দোষ, সে তো আমাকে জেল পর্যন্ত দেখিয়ে ফেললো। নিক্কি বলে, আমি বলেছি তো, সিন্দা জন্ম থেকেই এই দেশে আছে, তাই সে এই দেশের কালচারই ফলো করে, তুমি তার সাথে পাঞ্জাবি হতে গেলে তো সমস্যা হবেই। গোপী বলে, চুপ করো, আমার কখন রাগ আসবে আর আমি তাকে বেঁধে পিটাবো, এসব আমার একদম সহ্য হচ্ছে না। উকিল তখন বলে, খবরদার, এরকম কিছু ভেবেও দেখবে না, সামান্য তাকানোর জন্য সে 2-3 মাস জেল কম মনে করেছে, তোমাকে তো ভাগ্যিস ছাড়িয়ে আনা হয়েছে, না হলে সে তোমাকে আরো বেশি জেল খাটাতো। আর সেখানে তুমি মারপিট করতে চাচ্ছ, মারপিট করলে তোমার কি হাল হবে জানো, তাই এইসব মাথা থেকে বের করে ফেলো। গোপী তো মারাত্মক বিরক্ত তার ছেলেকে নিয়ে, তার কাছে মনে হচ্ছিল মারধর না করলে বাচ্চারা ঠিকঠাক মতো সভ্যতা শিখতে পারে না। তো বাড়ি এসে গোপী নিক্কিকে বলে, তোমার ছেলের জন্য আমার গাড়ির অবস্থা 2 দিনও ভালো থাকে না, কোন দিন দেখবে আমার ভেতরে পাঞ্জাবি আত্মা জেগে উঠবে, আর সেদিন তোমার ছেলেকে সঠিক পথে নিয়ে আসবো। নিক্কি বলে, হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি তোমার কাহিনী। তারপরে দেখা যায় গোপীকে পাঞ্জাব থেকে মাখান কল করে। মাখান বলে, গোপী কেমন আছিস? গোপী জানা, হ্যাঁ আমি ঠিক আছি, তুই? মাখান তখন বলতে থাকে, তোর নতুন কারের জন্য শুভেচ্ছা ভাই, অনেক ভালো লাগছে শুনে। গোপী উত্তরে বলে, হ্যাঁ আর নতুন, সেটার মধ্যে হয়ে যাওয়া গর্তটাই ঠিক করছি এখন। মাখান জিজ্ঞেস করে, কেন, নতুন গাড়ি না? গোপী বলে, হ্যাঁ মানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তো তাই। এই কথা শুনে মাখান বলে, আহারে, তাহলে তো সিন্দা অনেক কষ্ট পেয়েছে তাই না? কারণ ছোট বাচ্চারা তো নতুন গাড়ি নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকে। তো এইসব কথা বলার মাঝেই মাখানের ছেলে একটা কি যেন ভেঙে ফেলে। মাখান তো এর পরপরই তার ছেলেকে ইচ্ছে মতো মারধর করে, আর এই সব কিছু বসে বসে গোপী শুনছিল। তো মাখান বলে, তুই সব সময় জিনিসপত্র ভেঙে চুরমার করিস, তোকে আমি আজ ছাড়বই না। তো মাখান তার ছেলেকে মেরে দূর করে দেয়। পরে গোপীকে বলে, এই বাচ্চারা আজকাল বেশি বেশি করে, তাই একটু মার না দিলে হয়ই না? তুইও তো হয়তো তোর ছেলেকে মারিস, তবে তোদের তো রাতে মারতে হবে, কারণ দিনের বেলায় তো তোরা কাজে থাকিস তাই না? গোপী বলে, আরে না, আমরা কাজে যাওয়ার আগেই মেরে যাই, এরপর বাড়ি আসার পরও মারি। এই যে একটু আগেই তো এক থাপ্পড় দিয়ে হোমওয়ার্ক করতে পাঠিয়েছি, ভালো শিক্ষা দিতে হলে মারপিট করা দরকার। মাখান বলে, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। তো এইসব কথা আবার দূর থেকে শুনে নেয় সিন্দা, আর ব্যাস, সে আজ আবারও তার বাবাকে পুলিশ ডেকে ধরিয়ে দেয়। গোপী তখন থানার অফিসারকে বলে, আরে আমি তো কিছুই করিনি, সত্যি বলছি। এরপর সে তার ছেলেকে জিজ্ঞেস করে, সিন্দা আজ আমি কি করেছি বল? সিন্দা বলে, কেন, তুমি আঙ্কেলকে বলনি আমাকে থাপ্পড় দিয়েছ, আমাকে সবসময় মারের উপরই রাখো? পুলিশ অফিসার তখন বলে, আরে বাহ, আপনি এখন বাচ্চাকে মারেনও? গোপী বলে, আরে বাবা, তোকে আমি কবে মেরেছি? এটা তো আমি এমনি বলেছি তোর আঙ্কেলকে, তোকে তো সত্যি সত্যি মারিনি। সিন্দা তখন বলে, তুমি সবসময় সবাইকে বলে বেড়াও আমাকে মারধর করো, আর এই সব কথাই আমাকে মানসিকভাবে টর্চার করে, বুঝলে? এই কথা শুনে পুলিশ বলতে থাকে, ও আপনি তাহলে বাচ্চাকে মানসিকভাবেও টর্চার করেন? এর জন্যও কিন্তু আমাদের দেশে শাস্তি আছে। সেই সময় আবার নিক্কি উকিল নিয়ে আসে আর আবারও গোপীকে ছাড়িয়ে নিয়ে যায়। তো আজ জাগদেব কল করে নিক্কিকে। নিক্কি তার সাথে কথা বলার পর সিন্দাকে দেয়। সিন্দা তার দাদাকে জিজ্ঞেস করে সে ভালো আছে কিনা। তখন জাগদেব তাকে বলে, তুমি পাঞ্জাব আসছো না কেন? তোমাদেরকে দেখার জন্য আমার জান বেরিয়ে যায়। সিন্দা বলে, আমি ওখানে গিয়ে কি করব দাদু, আমার সব ফ্রেন্ডরা আছে এখানে। তখনই গোপী এসে বলে, ছাড়ো না বাবা, কাকে কি বলছো, পরে কথা বলবো, এখন একটা বার্থডে পার্টিতে যেতে হবে। তো সিন্দার এক বন্ধুর আজ জন্মদিন পার্টি ছিল, সেখানেই সবাই আসে। নাচ গানের মধ্যেই একজন পাঞ্জাবি লোকের হাত থেকে ড্রিঙ্কস পড়ে যায় রিঙ্কি নামের ছেলের গায়ে। তখনই রিঙ্কি বলে, আরে ইন্ডিয়ান, চোখে দেখতে পারো না? এটা শুনে রিঙ্কিকে তার বাবা বলে, তুইও তো ইন্ডিয়ান, তাহলে এভাবে বললি কেন? রিঙ্কি বলে, না আমি ইন্ডিয়ান না। তখনই তো তার বাবা রেগে যায় আর তাকে মারতে যায়। তখনই তাকে আটকে নেয় সিন্দা
আর বলে, আঙ্কেল আপনি এইভাবে তাকে মারতে পারবেন না, তাহলে কিন্তু আমি পুলিশকে কল করব। আর সে তো ঠিকই বলেছে। গোপী তখন এসে বলে, চুপ থাক তুই সিন্দা, সেও ইন্ডিয়ান, তাহলে এভাবে অপমান করে কেন কথা বলবে? সিন্দা বলে, কিসের ইন্ডিয়ান সে? আমাদের মা বাবা শুধু ইন্ডিয়ান, কিন্তু আমরা জন্ম থেকেই কানাডিয়ান। আমরা এখানের কালচার থেকে শুরু করে সবকিছুই ফলো করি, তাই আমরা ইন্ডিয়ান না। এখন সিন্দাকে তো তারা বোঝাতে পারবে না, তাই নিক্কি আর গোপী তার হয়ে সরি বলে সবাইকে। তো এরপরই ওখান থেকে বাড়ি ফিরে গোপী মাকখানকে কল করে। তখন তারা আবারও তাদের বাচ্চাদের নিয়ে কথা বলতে থাকে। মাকখান বলে, আমার ছেলেটা খুব অলস, তাই তাকে ঘুম থেকে টেনে টুনে তুলতে হয়। গোপী বলে, যাই হোক ভাই, তোর ছেলে অন্তত জানে তো কোনটা ভালো আর কোনটা খারাপ। মাকখান বলে, হ্যাঁ, আর বাচ্চারা মা বাবাকে ভয় না পেলে তারা বিগড়ে যায়, তাই মা বাবাকে ভয় পাওয়া এদের জন্য জরুরি। এই কথা শুনে গোপী বলে, আর আমরা তো উল্টো আমাদের ছেলেকেই ভয় পাই। মাকখান বলে, মানে? গোপী বলে, মানে আমি কানাডায় এসে খুব বড় ভুল করে ফেলেছি। সারা ছোটবেলা কাটিয়েছি বাবাকে ভয় পেয়ে, আর এখন সারাটা জীবন কাটাতে হবে ছেলেকে ভয় পেয়ে। মাকখান তখন বলে, তোর ছেলে কি এত বড় হয়ে গিয়েছে যে তোকে মারবে? গোপী বলে, আরে বিষয়টা এমন না, আমি তোকে বুঝিয়ে বলছি শোন। তো তারপর গোপী সবকিছু বলে মাকখানকে। মাকখান তো এইসব শোনার পর বলে, আরে ভাই, তাহলে আমি সেখানে থাকলে তো আমাকে এতদিনে ফাঁসিই দিয়ে দিত, কারণ আমি যা যা করি আমার ছেলের সাথে তা তো মহাপাপকেও ছাড়িয়ে যাবে তাদের কাছে। গোপী বলে, আমার না আসলে মাথা কাজ করছে না ভাই, আমি কি করব বলতো? আমি আমার ছেলে ভুল কিছু করলে তাকে বকা পর্যন্ত দিতে পারি না। তখনই মাকখান তাকে একটা বুদ্ধি দেয় আর বলে, তাকে নিয়ে পাঞ্জাব চলে আয়। সে এখানে এসে যখন দেখবে যে বাচ্চারা কিভাবে মারের উপর থাকে আর এসব মার খেয়েও তারা হাসে, তাহলেই বুঝতে পারবে মার খাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর তারপরই সে সবকিছু নিজের দেশের কালচার হিসেবে মেনে নিবে, আর তোকেও কেউ গ্রেফতার করতে পারবে না। তো এই আইডিয়াটা গোপীর কাছে খুব পছন্দ হয়, তাই সে তার ছেলেকে পাঞ্জাব নিয়ে যাওয়ার জন্য বলে। বৃষ্টি এসে গেছে বলে তোমরা খেলতে পারো না, তাই না? সিন্দা বলে, হ্যাঁ। গোপী তখন বলে, কিন্তু আমার পাঞ্জাবে ছোটবেলায় বৃষ্টির সময়ও আমরা খেলতাম বান্দার কিল্লা খেলা। সিন্দা বলে, এটা আবার কেমন খেলা? তখন গোপী তাকে বলতে থাকে, ও তুই তো কিছুই জানিস না, আমরা সবাই মিলে এক জায়গায় জুতা রাখতাম, তারপর সেগুলোকে প্রোটেক্ট করে রাখতে হতো, আর যে কেউ সেটা নাড়িয়ে দিলেই সেখান থেকে পালিয়ে যেতে হতো, আর তারা পেছন থেকে জুতাও ছুঁড়ে দিত। খুব মজাই খেলা, কি যে বলবো। সিন্দা বলে, বাহ, আসলেই তো খুব ইন্টারেস্টিং। গোপী তখন বলে, শুধু এটাই না, আরো অনেক খেলা আছে। তো এইভাবে গোপী তাকে কিছু খেলার নিয়ম বলে, আর সিন্দার কাছেও এসব খুবই ভালো লাগে। গোপী তখন বলে, তুই তাহলে চল আমার সাথে পাঞ্জাবে, চল, সব দেখে আসবি। সিন্দা তখন বলে, না বাবা, আমি যাব না। গোপী তখন তাকে বলতে থাকে, দেখ, আমি যেভাবে আজ তোকে বলছি যে কত বড় বড় খেলা খেলতাম, তেমনি তুই কিন্তু তোর বাচ্চাদেরকে বলতে পারবি না। তারা বলবে, ছি, বাবা কি ছোট ছোট খেলা খেলে বড় হয়েছে, তখন তুই লজ্জা পাবি না? তার চেয়ে ইন্ডিয়া চল, কিছুদিন থেকেই চলে আসবো। তো এই কথায় এবার রাজি হয়ে যায় সিন্দা। তবে তার এক ফ্রেন্ডকে যখন সে কল করে বলে বান্দার কিল্লা খেলার কথা, তখন তার ফ্রেন্ড বলে, আরে তুই তো জানিসই না এই খেলা সম্পর্কে। জুতা দিয়ে মারতে মারতে অবস্থা একদম খারাপ করে দেয়। তুই দেখ, আমি ছবি পাঠিয়েছি। পরে এসব ছবি দেখে তো খুবই ভয় পেয়ে যায় সিন্দা, আর সে বলে, আমি তো জীবনেও পাঞ্জাব যাব না। তো এখানেই গোপীর প্রথম পরিকল্পনা সফল হয়েও ফেল হয়ে যায়। তারপর আরো একবার চেষ্টা করে সে, কিন্তু তাও ফেল হয়ে যায়। সেজন্য শেষমেশ গোপী মিথ্যা বলে যে তার বাবা অসুস্থ আর তাকে দেখতে একটু তাড়াতাড়ি যেতে হবে। এবার রাজি হয়ে যায় সিন্দা। নিক্কি বলে, গোপী, এভাবে মিথ্যা বলে নেওয়াটা কিন্তু উচিত হচ্ছে না। গোপী তখন বলে, তাহলে কি এখানে থাকাটা উচিত হচ্ছে? আমার ছেলে তো আমাকে সম্মানই করে না, কথাই বলতে দেয় না, তাই সেখানে যাবে, দেখবে আমি লাহোর ক্রস করতেই তাকে ধরবো থাপ্পড় দিয়ে, ভালো করে শিক্ষা দিয়ে তবেই কানাডায় নিয়ে আসবো। দেখবে তারপর আর মারপিট করার জন্য পুলিশ ডাকবে না। নিক্কি এসব শুনে হতাশ হয়ে বলে, করো তো, তোমার যা ইচ্ছা করো। তো এরপরে ফ্লাইটে ওঠে গোপী আর কল করে মাকখানকে। সে তাকে বলে, দেখ ভাই, আমি সিন্দাকে মিথ্যা বলে ইন্ডিয়ায় আনছি, বলেছি বাবা অসুস্থ, তাই আমি ইন্ডিয়া আসার আগে আগেই বাবাকে তুই অসুস্থ কর, সেটা যেভাবেই হোক। মাকখান বলে, আরে ভাই, মানুষকে মারা সহজ, কিন্তু ইচ্ছা মতো অসুস্থ কিভাবে করা সম্ভব? গোপী বলে, আমি জানি না, তুই করতো। তারপরে মাকখান একটা ওষুধ এনে জাগদেবকে বলে, চাচা, তোমাকে তো দেখেই অসুস্থ মনে হচ্ছে। জাগদেব তখন বলে, কই, না তো, আমি তো একদম ঠিক আছি। কিন্তু মাকখান জোর জবরদস্তি করে আর জাগদেবের মাকে বলে ওষুধটা খাইয়ে দেয়।
এদিকে ফ্লাইটে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল গোপী, তাই সিন্দা তাকে ঘুম থেকে তুলে বলে, বাবা তুমি খুব আওয়াজ করছো, আমার ডিস্টার্ব হচ্ছে। এটা শুনেই তো গোপী রেগে যায় আর বলতে থাকে, চুপ থাক, আমি এইরকম ভাবেই ঘুমাবো, তোর কি সমস্যা? সিন্দা বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তখনই সিন্দা কেবিন ক্রুকে ডেকে নিজের সিট বদলে ফেলে, আর সেখানেই রিকির সাথে দেখা হয় সিন্দার। সিন্দা বলে, তুমিও পাঞ্জাব যাচ্ছ? রিকি বলে, হ্যাঁ, ভ্যাকেশনে। আর তুমি? সিন্দা বলে, আসলে আমার দাদার শরীর ভালো না, তাই ওনাকে দেখতে যাচ্ছি। তখনই রিঙ্কি বলে, ও সরি। সিন্দা তখন বলে, সরি কেন বলছো? এটা শুনে রিকি বলতে থাকে, আসলে ইন্ডিয়ানরা যখন শরীর খারাপের কথা বলে তার মানে খুব বেশি খারাপ, আর তারপর তারা বেশি দিন আর বাঁচে না। আমিও আমার দাদাকে এইভাবে দেখতে গিয়েছিলাম, তবে তিনি 2 দিন পরই মারা গিয়েছিলেন। আসলে আমাদের বাবা সব কথা আমাদেরকে বলেন না, কারণ আমরা কষ্ট পাবো। হতে পারে তোমার বাবাও তোমাকে বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে তিনি খুব কষ্টের মধ্যে আছেন। সিন্দা তখন মনে মনে বলে, ও তার মানে এজন্যই বাবা আমার সাথে এইভাবে কথা বলেছে। আসলে ভেতরে ভেতরে তো সে খুব কষ্টে আছে। সিন্দা তাই সেখান থেকে উঠে আবারও তার বাবার পাশে বসে আর তাকে বলে, আম সরি বাবা, আমি আর তোমাকে বিরক্ত করব না, তোমার কষ্টটা আমি বোঝার চেষ্টা করব। তো তারপর যখন সিন্দা ঘুমিয়ে পড়ে তখন গোপী ওঠে আর সেভাবে কিভাবে থাপ্পড় দিবে সে সিন্দাকে। এরপরই সে কেবিন ক্রুকে ডেকে জিজ্ঞেস করে, আমরা কি লাহোর ক্রস করেছি? সে জানায় না। তো গোপী তখন বলে, এখানে কি আমি বাচ্চাকে পেটাতে পারবো? এই কথা শুনে কেবিন ক্রু অবাক হয়ে যায় আর বলে, সরি স্যার, বুঝলাম না। গোপী তখন বলে, আচ্ছা, আমরা যখন লাহোর ক্রস করব আমাকে বলবেন, এর চেয়ে বেশি কিছু বুঝতে হবে না। এদিকে মাকখান জাগদেবকে বলে, দেখো, তোমাকে একটু অসুস্থ হওয়ার অভিনয় করতে হবে, কারণ সিন্দা ইন্ডিয়া আসছে তোমার অসুস্থতার খবর পেয়ে, আর যদি সে দেখে তুমি ভালো আছো তাহলে সেখান থেকেই ফিরে যাবে। জাগদেব বলে, যদিও সে এসবে রাজি না, তবুও সে চেষ্টা করে দেখবে। এদিকে ফ্লাইট থেকে এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় গোপী রুড আচরণ করার ট্রাই করে, তবে তার সব আচরণেই সিন্দা বলে, জি বাবা, হ্যাঁ বাবা, করছি বাবা, এইসব শুনে তো গোপী নিজেই কনফিউজড হয়ে যায় যে এই ছেলে তো আমার ইন্ডিয়া নেমেই বদলে গেল, কিন্তু এটা কিভাবে হচ্ছে? সিন্দা তখন মনে মনে বলে, বেচারা খুব দুঃখে আছে, তাই তার এখন ভালোবাসার প্রয়োজন, তাই বাবার এরকম কথা বলাতে আমি কিছুই মনে করব না। এরপরই তারা চলে আসে বাড়িতে আর এসেই দেখে জাগদেব শুয়ে আছে। কোন রকমে একটু সে অভিনয় করে যায়। তো রাতে জাগদেব সিন্দাকে তার সব আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেয়। সিন্দা তখন জিজ্ঞেস করে, এটা আমার পরিবার? আমি তো ভেবেছিলাম পুরো গ্রাম চলে এসেছে। তো সবাই মিলে এই কথাতে খুব হাসে। তখনই মাকখানকে গোপী বলে, ভাই তুই সবাইকে বলিসনি যে আমরা অভিনয় করছি, বাবা অসুস্থ? মাকখান তখন বলে, আরে ফ্যামিলি না, তোর বাবাই তো রাজি নন এভাবে তার নাতিকে মিথ্যা বলতে। গোপী তখন বলে, এইভাবে হলে তো আমি 2 দিনেই ধরা পড়ে যাব সিন্দার কাছে, কত কষ্ট করে ইন্ডিয়া নিয়ে এসেছি জানিস? মাকখান তখন বলে, আমি তো আজ সিন্দার সামনে আমার ছেলেকে মেরেছি, সে নিশ্চয়ই এখান থেকে কিছু শিখেছে। তো এরপর গোপী বলে, দেখ, তুই তোর ছেলেকে ততক্ষণ মারতে থাকবি যতক্ষণ না আমাকে এই নিয়ে প্রশ্ন করছে সিন্দা, কারণ জানি না কেন এই সিন্দা আমার সব কথায় হ্যাঁ বাবা জি বাবা করছে। আমার একটা কারণ তো লাগবে তাকে মারার মতো, তাই না? কোনো কারণ না থাকলে আমি মারবো কিভাবে? তাই তুই তোর ছেলেকে তার সামনে মারবি, তাহলে আমি একটা কারণ খুঁজে পাবো। আর যখন আমাকে সে এসব ব্যাপারে জিজ্ঞেস করবে যে বাবা, জেলির বাবা জেলিকে মারছে আর সে তার বাবাকে কিছুই বলছে না কেন, তখন আমি তাকে বলবো, এটাই আমাদের কালচার, আমাদের এখানে বাবা মারবে তার যত ইচ্ছা হবে তত, তবে বাচ্চা তার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না। তো তাই আজ জেলিকে মাকখান একের পর এক থাপ্পড় দেওয়া শুরু করে, তাও বিনা কারণেই, কিন্তু সবকিছু শুধু দেখেই যায় সিন্দা। গোপী তখন বলে, কি হলো, এই সিন্দা আমাকে কোনো প্রশ্ন করছে না কেন? মাকখান তখন বলে, আরো মার দিতে হবে মনে হচ্ছে। তাই মাকখান এবার জুতা দিয়ে মারধর শুরু করে জেলিকে। এবার সিন্দা উঠে গিয়ে গোপীকে বলে, বাবা, চাচা কি করছেন এইসব? এটা তো অন্যায়, জেলির উচিত পুলিশকে কল করা, কিন্তু চাচাই উল্টো বলছেন যে জেলিকে পুলিশে দিয়ে দিবেন, এটা কি হচ্ছে? গোপী বলে, না সিন্দা, তোমার চাচা কোনো ভুল করছেন না, এটাই আমাদের কালচার, এখানে বাচ্চাদেরকে মারধর করেই মানুষ করা হয়, তারা তারপর এই জীবনে অনেক বড় কিছু করতে পারে,
এসব শুনে সিন্দা বলে, কি বলছো বাবা, এটা কিসের ভালো কাজ হলো? অকারণে এইভাবে টর্চার করছে। গুপি বলে, এটা টর্চার না, এটাকে শিক্ষা বলে। আমাদের কালচারে বাচ্চাদেরকে এভাবেই শিক্ষা দেওয়া হয়। তুই আমাকে দেখ, সবাইকে দেখ, আমরা এভাবেই বড় হয়েছি। আর আমাদের ইন্ডিয়া থেকে দেখ কত বড় বড় সিইও হয়েছে, নাসাতেও আছে আমাদের ইন্ডিয়ান লোক। তাহলে ভাব এই মার খাওয়ার কত গুণ। সিন্দা বলে, হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমি এটা মানতে পারছি না, দাদাকেই এখন জিজ্ঞেস করতে হবে। এদিকে জগদেব লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছিল, সেটা তার মা এসে দেখে ফেলে। আর এই বুড়ো বয়সেও সে তার মায়ের হাতে চট থাপ্পড় খেতে থাকে। এই সব কিছু দূর থেকে দেখে সিন্দা আর বলে, বাহ, এখানে তো দেখছি দাদাও মার খাচ্ছে, তাই দাদাকে এই টপিকে কিছু বলা মানেই সময় নষ্ট করা, বলে কোনো লাভ নেই। তো রাতের বেলা ঘুমানোর আগে সিন্দা গুগল করে যে কোনো বাচ্চাকে মারলে কি সে ভালো করে বড় হয়। গুগল বলে, না, এইভাবে বাচ্চা ডিপ্রেশনে থাকে আর সে বড় হয়ে কিছু করার মতো আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে। তো পরদিনই সিন্দা জেলিকে বলে, আরে জেলি, তোমার বাবা যা করেন তা তো ভুল, তোমাকে এইভাবে মারাটা কোনো ভালো কাজ নয়, আর এইসব করে তুমি জীবনে অনেক বড় কিছু হয়ে যাবে, সেটাও মিথ্যা। এই দুজনকে দেখে উপর থেকে গোপী আর মাখান বলে, জানিস ভাই, আমি কাল বলেছি সিন্দাকে আমাদের কালচারই বাচ্চাদেরকে মারপিট করা, আর বাচ্চারাও সম্মান দেখিয়ে তাদের বাবাকে কিছুই বলে না, এটাই নিয়ম। মাখান বলে, বাহ, এই জন্যই তো আমি বলেছি তাকে ইন্ডিয়া নিয়ে আসতে, দেখলি তো এবার সিন্দা সব শিখে যাবে জেলির থেকে। গোপী বলে, ভাই তুই আমার ছেলেকে ঠিক করেছিস, দেখবি এরকম কত মা বাবা আসবে তোর কাছে আর তোর ডলার ডলার ইনকামও হবে। এইসব শুনে তো মাখানও কল্পনা করে ফেলে যে কিভাবে কিভাবে বাচ্চাদেরকে ক্লাস নিবে সে, আর সে কত কত ডলার পাবে। তবে এই স্বপ্নের 12টা বাজিয়ে দেয় সিন্দা। সিন্দা জেলিকে বলে, তুই গুগলের মধ্যে দেখ বাচ্চাদেরকে মারধর করা কত খারাপ কাজ। কিন্তু কোনোভাবেই সিন্দা জেলিকে রাজি করাতে পারছিল না পুলিশের কাছে যাওয়ার জন্য। তবে শেষমেশ রাজি করিয়েই ফেলে। তো পুলিশের কাছে যখন জেলে এসে বলে যে আমি আমার বাবার বিরুদ্ধে রিপোর্ট করব কারণ সে আমাকে মারধর করে, তখন পুলিশ উল্টো বলে, বেয়াদব ছেলে, তোকে তোর বাবা জন্ম দিয়েছে যখন, তখন তার এই অধিকার আছে তোকে যেভাবে ইচ্ছা সেভাবে মারবে, এই জন্য তুই আবার কমপ্লেন করতে চলে এসেছিস। এই বলেই পুলিশ উল্টো জেলিকেই এক থাপ্পড় দিয়ে বিদায় করে। জেলি তখন বলে, তুই বললি পুলিশ আমাদের বন্ধু হয়, তোর ওই বন্ধু আমাকে মেরে দিয়েছে, তোর আইন তুই কানাডায় গিয়ে দেখা ভাই, এখানে এভাবে হয় না। সিন্দা তখন বলে, হয়তো তুই ভুল করেছিস, না হলে পুলিশ কেন তোকে মারবে, তুই আবার যা, আমি বাইরে আছি। তো আবার যায় জেলি, আর এবার পুলিশ কল করে মাখানকে। মাখান তো থানা থেকে মারতে মারতে বের করে জেলিকে। আর পুলিশ বলে, কি খারাপ সময় আসলো, আগে বাচ্চারা বাবাকে পূজা করত, এখন বাবার বিরুদ্ধে অভিযোগ করতে আসে। এইসব দেখে রীতিমতো শকড হয়ে যায় সিন্দা। এদিকে মাখান এসে গোপীকে বলে, ভাই তোমার ছেলে তো উল্টো আমার ছেলেকেই শিক্ষা দিয়ে দিচ্ছে, আমার ছেলে আমার হাতের বাইরে যাওয়ার আগে আগেই তুমি তোমার ছেলেকে নিয়ে বিদায় হতো। গোপী তখন বলে, না ভাই, সব ঠিক হয়ে যাবে, এবার আমি তাকে থাপ্পড় দিয়ে সব বুঝিয়ে বলবো, সে এভাবে চাইলেই যা খুশি করতে পারবে না। মাখান তখন বলে, তাহলে কানাডা যাও, সেখানে গিয়ে যা করার করো। নিক্কি বলে, আমি বলেছিলাম গোপী, তুমি যা করছো ঠিক করছো না, এমনিতেই সিন্দা এখনো জানে না তুমি মিথ্যা বলে তাকে এখানে এনেছো, জানলে ভাবো কানাডা নিয়ে তোমাকে কি করবে। তখনই সেখানে সিন্দা আসে আর বলে, অনেক হয়েছে বাবা, এবার রেডি হয়ে যাও কানাডা যাওয়ার জন্য। তাই এবার গোপী, নিক্কি আর মাখান আসে জগদেবের কাছে। গোপী এসেই বলে, বাবা তুমি আমার জন্য একটা মিথ্যা বলবে সিন্দাকে। তখন তাদের বাবা বলে, চুপ থাক, আমি কখনো আমার নাতিকে মিথ্যা বলবো না। গোপী তখন বলে, বাবা তোমার কাছে আমি প্রিয় নাকি তোমার নাতি? উত্তরে জগদেব বলে, অবশ্যই আমার নাতি, চুপ থাক তুই, আমি আর একটা কথাও শুনতে চাই না। গোপী বলে, বাবা যদি তুমি না বলো তাকে যে তুমি অসুস্থ, তাহলে সে আমাকে শাস্তি দিয়ে মেরে ফেলবে। তখনই সেখানে আসে সিন্দা আর এরা সবাই লুকিয়ে পড়ে। সিন্দা এসে শুধু বলে, দাদা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কিন্তু মিথ্যা বলবে না। প্রশ্ন করার আগেই জগদেব বলে, না আমি তো অসুস্থ না। মাখান তখন বলে, দেখলি চাচা তো প্রশ্ন শোনার আগেই সব বলে দিল। গোপী তখন বলতে থাকে, এই বাবার সমস্যাটা কি, কোনো কিছু কেন সে নিজের মধ্যে রাখতে পারে না? নিক্কি তখন বলতে থাকে, সিন্দা চলে গিয়েছে, চলো তো এখন। তখনই সিন্দা এসে বলে, আমি যাইনি মা, বাবার থেকে তো এসব আশাই করা যায়, কিন্তু তুমিও যে এরকম কিছু করবে আমি ভাবতে পারিনি। সিন্দা তখন নিক্কিকে বলে, তোমার ছেলে এবার তোমার অবস্থাও আমার মতোই করবে কানাডায়। তো সিন্দা এবার তার দাদিকে বলে, আমাকে যেতে হবে, আমার স্পোর্টস শুরু হচ্ছে। দাদি বলে, তাই বলে এত জলদি চলে যাবে? সিন্দা বলে, হ্যাঁ দাদি, খুব দরকার আমার। গোপী তখন বলে, আমার গলা দিয়ে খাবারই নামছে না এইসব শোনার পর থেকে। সিন্দা তখন তার বাবার কানে কানে বলে, যা খাওয়ার খেয়ে নাও,
কারণ ফিরে যাওয়ার পর কি হতে চলেছে তুমি খুব ভালো করেই জানো। এ কথা বলেই সিন্দা চলে যায়। তখন গোপী তার বাবাকে বলে যে এই সব হয়েছে আমার বাবার জন্য। ওনাকে বলেছি সিন্দাকে বলতে যে সে অসুস্থ, যদি এতটুকু বলতো তাহলে সিন্দা পাঞ্জাবেই থাকতো, কিন্তু না, সে নাকি নিজের নাতিকে মিথ্যাই বলতে পারবে না। এই কথা জানার পরই জাগদেবের মা তাকে মারে আর বলে তুই তো সারা জীবন মিথ্যা বলে আসলি, আর আজ এই বয়সে এসে সত্যি বলবি বলে উঠে পড়ে লাগলি, শয়তান কোথাকার, তোর জন্য আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তারপরই গোপী মাখানকে বলে চল মাখান। নিকি তখন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ তুমি? গোপী বলে যেখানে খুশি সেখানে যাচ্ছি, তবে আমি কানাডায় ফিরে যাব না। তো বাইরে এসে সে কি করবে বুঝতে পারে না। তখনই গোপীকে মাখান বলে দেখ তুই চলেই যা কানাডাতে, কারণ যদি এই সিন্দা কানাডিয়ান পুলিশকে কল করে তাহলে আমাদের তো খুব ঝামেলা হয়ে যাবে। গোপী বলেন না, যাই হোক না কেন আমি তো যাবই না। তখনই সে একটা আইডিয়া পায়, আর সে তার এক ভাই জেসির বিয়ের প্রস্তাব নিয়ে যায় তার গার্লফ্রেন্ডের ফ্যামিলির কাছে, আর জোর জবরদস্তি করেই জেসিকে রাজি করায়। এবার শুরু হয় বিয়ের কাহিনী। তখন গোপী বলে আগামী 12 দিনের আগে আর কানাডা যাওয়া হবে না, কারণ আমাদের এখানে বিয়ে খুব লম্বা সময় ধরে চলে। বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর প্রায় শেষের দিকেই এসে যায়। তখন বাকি আর 2 দিন। সিন্দা তখন তার বাবাকে কানে কানে বলে যা খুশি হওয়ার হয়ে নাও, আর 2 দিন আছে, তাই ভালো বাবা হয়ে কানাডার টিকিট বুকিং করে নিবে, না হলে খুব খারাপ হবে বলছি। এবার গোপী ইচ্ছে করেই বিয়ে পিছিয়ে ফেলে আরো 10 দিনের মতো, আর বলে যে বিয়ে যেখানে হবে সেখানে কিছুই খালি নেই, সব বুকড, এখন কিচ্ছু করার নেই, অপেক্ষায় থাকতে হবে। সিন্দা তখন বলে দাদা আমার স্পোর্টস চলে যাবে। দাদি বলে চিন্তা করিস না, বিয়েটা হয়ে গেলেই চলে যাবি, কেউ আটকাবে না। সিন্দা তো ভালো করেই বুঝতে পারে এই সব তার বাবার কাজ। তো জেলি তখন সিন্দাকে বলে আমি বলি কি তুই জেদ ধর যে তুই যাবি কানাডায়। সিন্দা বলে না রে, আমি এরকম জেদ ধরতে পারবো না, কারণ আমাকে আমার দাদা দাদি খুব ভালোবাসেন, তারা কষ্ট পাবেন আমি বিয়ে রেখে যদি ফিরে চলে যাই। তো এরপর সে জিজ্ঞেস করে আচ্ছা বিয়ে কি ওয়েডিং হল ছাড়া সম্ভব না হওয়া? জেলি তখন বলে হ্যাঁ সম্ভব, যদি বর বলে। তাই এবার সিন্দা তার চাচাকে বলে, কিন্তু চাচা তো কান্না করতে থাকে। সিন্দা বলে আচ্ছা চাচা কান্না করো না, আমি 10 দিন অপেক্ষা করে নিব, সমস্যা নেই। জেসি তখন বলে আরে আমি তো বিয়েই করতে চাই না। এটা শুনে সিন্দা অবাক হয় আর বলে কি তোমার ইচ্ছেতেই বিয়ে হচ্ছে না? জেসি বলে না, তোমার বাবা এসব করিয়েছে, আমি তো এই মেয়ের সাথে টাইম পাস করছিলাম, আর আমাকে এখন জোর করেই বিয়ের জন্য রাজি করিয়েছে। তো সিন্দা বলে আচ্ছা আমি জানি না তোমার বিয়ে থামবে কিনা, কিন্তু তুমি আমার বাবাকে একটা শিক্ষা দিতে পারবে। তো এসব শুনে জেলি বলে তাহলে কি ভোলি চাচির সাথে তোর বাবার সম্পর্ক আছে? সিন্দা বলে না, সে এইসব করেছে কানাডায় ফিরে না যাওয়ার জন্য। এরপরই সিন্দা চলে আসে জেসির বাবার কাছে আর তাকে বলে যে বিয়ে যে কারণে ঠিক করা হয়েছে তা মিথ্যা ছিল, জেসি তো ওনাকে তেমন পছন্দ করে না আর বিয়েও করতে চাচ্ছে না। তো এরপরই দেখা যায় সব সত্যি মিথ্যা প্রমাণিত হয়। তবে এখানে উল্টো নিকি গোপীকে ভুল বুঝে ফেলে, সেভাবে হয়তো ভোলির সাথে তার সম্পর্ক আছে বা অন্য কিছু। তাই এই ভুল ধারণা দূর করতে গোপী মাখানের ছেলে জেলিকে ধরে, আর মাখান তাকে থাপ্পড় দিয়ে দিয়ে সত্যি কথা বের করে যে এই সব কিছু সিন্দা করেছে কানাডায় ফিরে যাওয়ার জন্য। এবার নিকি তো অনেক রেগে যায় আর সিন্দাকে এসে বলে আমি সবসময় তোকে সাপোর্ট করেছি, ভুল হোক বা ঠিক, কারণ আমি জানতাম আমার বাচ্চা দুষ্টু হতে পারে কিন্তু ভুল নয়, কিন্তু তুই তোর বাবাকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজে এত বড় অপরাধ করবি তা আমি ভাবতেও পারিনি, তোরা দুজন একই রকম। একথা বলেই নিকি চলে যায়। তখন গোপীকে সিন্দা বলে আমি ভুল না, তুমি আমার সাথে যা করেছ তা শুধুমাত্র আমি রিয়্যাক্ট করেছি, তবে বাবা তুমি নিজে একদিন আমাকে বলবে, চল সিন্দা কানাডায় ফিরে যাই। গোপী তখন বলে আচ্ছা দেখা যাবে সেদিনটা কবে আসে। তো এরকম ভাবেই তাদের বাবা ছেলের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো এরপরে সিন্দা জেলিকে বলে তুই যদি আমাকে হেল্প করিস তাহলে কানাডার রুলস আমরা এখানেও করতে পারবো। জেলি তো এ কথা শুনেই পালিয়ে যায়, কারণ সেই সিন্দার জন্য আরো বেশি বেশি মার খেয়েছে। এদিকে গোপী জেসির বাবাকে বলে চাচা তুমি তো সব সত্যি জানলে, আমার ছেলের সেই এই সব করেছে, তাহলে জেসির বিয়ে আটকানোর কোনো দরকার নেই। চাচা বলে হ্যাঁ যদি মেয়ে ভালো হয়ে থাকে তাহলে আর আমার সমস্যা নেই। তো বিয়ে শুরু হয়। নাচ গান করার পর জেলি ক্লান্ত হয়ে বসে পড়ে। সিন্দা তখন বলে কি রে ক্লান্ত হয়ে গেলি নাকি? এইসব হচ্ছে মার খাওয়ার সাইড ইফেক্ট। জেলি বলে আরে ভাই বাবা তো আমার ফেসে মারে, তাহলে আমার পায়ে কেন এফেক্ট যাবে? সিন্দা বলে কারণ আমাদের মাথায় এফেক্ট করলে সারা বডিতেই তা চলে যায়।
জেলি তখন বলে, কিন্তু কি হয় মারলে? সে তো আমার বাবাই, আর আমি একা নাকি যে মার খাই? আমাদের গ্রামে সবাই খায়, এমন কোনো বাচ্চা নেই যে তার মা বাবার হাতে মার খায়নি। সিন্দা বলে, সবাই মার খায়? জেলি বলে, হ্যাঁ তো, তুই আমার সাথে কাল আয়, আমি তোকে সারা গ্রামের বাচ্চাদেরকে দেখাবো যারা যারা মার খায়। তো এরপর দিন সত্যি সত্যি জেলি সিন্দাকে নিয়ে যায় আর সব বাচ্চাদের দেখায়। সিন্দা তাদেরকে দেখার পর ডেকে জিজ্ঞেস করে, তোমরা এভাবে মার খাও, কিছু বলো না কেন? বাচ্চারা বলে, কেন বলবো, তারা আমাদের মা বাবা, আর এটা আমাদের ভালোর জন্যই করেন। তখনই আবার জেলিকে তার বাবা কল করে বলে, সিন্দা আবার পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলছে না তো? জেলি তখন বলে, হ্যাঁ, কিন্তু আমি যেতে দিব না, চিন্তা করো না। এরপরে জেলি সিন্দাকে বলে যে আমাদের দেশে বাচ্চাদের মার খাওয়া সাধারণ বিষয়, তাই কানাডার মতো কোনো রুলস বা আইন এখানে নেই। সিন্দা বলে, আমাদেরকে এই সমস্যার সমাধান করতেই হবে। তবে জেলি বলে, আরে অনেক টিচারও তো তার বাচ্চাদেরকে মারে। তাহলে? সিন্দা বলে, তাহলে তারাও অন্যায় করছে, এইভাবে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ফেলবে এরা। জেলি তখন বলে, তুইও 2-1 বার মার খেয়ে নে, দেখবি তুইও ভালো হয়ে যাবি। তারপর তারা যখন দুজন পথ দিয়ে যাচ্ছিল তখনই হ্যাপি নামের একটা ছেলেকে দেখে। হ্যাপি বারবার বলছিল, বাবা আমি আর ঘুড়ি উড়াবো না। এই কথা বারবার সে রিপিট করে যাচ্ছিল, যেন সে পাগল হয়ে গেছে। সিন্দা তার বোনকে বলে, কি হয়েছে তার? হ্যাপির বোন বলে, আসলে সে খুব ভয় পেয়েছে। বাবা তাকে একবার কঠোর হয়ে বলেছিলেন ঘুড়ি না উড়াতে, তবে সে যখন ঘুড়ি ওড়ায় তখন বাবার আওয়াজ শোনে আর ভয়ে দৌড়ে যায়, তাই তখনই তার মাথা ফেটে যায়। তারপর থেকে সে ভয়ে আছে, বাবা জানতে পারলে তাকে আবারও মারধর করবেন। আমাদের দেশে তো এটা হয়েই থাকে, খুবই স্বাভাবিক ব্যাপার। এই বলে মেয়েটা তার ভাইকে নিয়ে চলে যায়। তখন সিন্দা জেলিকে বলে, আসলে ভয় মানুষকে শেষ করে ফেলে। এই ভয় যে আমার বাবা মা জানলে আমাকে কি করবে, আমাদের ভুল হলে তারা আমাদেরকে মারবে, আর এরকম কাজ বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ফেলে। মা বাবা বুঝতেও পারবে না কবে তার বাচ্চা পাগল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ভয় যখন একজনের ভেতর থেকে মরে যায় তখন সে যে কোনো অন্যায় করতে পারে, আর তাদের এই মারধর সেই ভয়কে একদিন না একদিন মেরে দিবে। তখন তারা না বুঝবে খারাপ আর না বুঝবে অন্যায়। তাই এখনো সময় আছে জেলি, তুই ভেবে দেখ। রাতে ঘুমানোর সময় জেলি বারবার হ্যাপি আর সিন্দার কথাই ভাবছিল, আর তার বাবা যে তাকে অকারণেই মারধর করে সেগুলোও ভাবছিল, আর সেই কারণে তার চোখে ঘুমও আসছিল না। এদিকে সিন্দাও জেগে আছে। তখনই তার দাদা আসে। তখন সিন্দা তাকে বলে, আচ্ছা দাদাজি, যদি কেউ কোনো ভুল সিস্টেমকে ভাঙতে চায় তাহলে তাকে কি করতে হবে? জাগদেব বলে, কোনো সিস্টেম ভাঙা সহজ কাজ নয়, তার জন্য লড়াই করতে হয়, আর সেই লড়াই করার শক্তিও প্রয়োজন পড়ে। সিন্দা বলে, শক্তি? তখন জাগদেব একটা ঝাড়ুর আলাদা কাঠি দিয়ে বলে, এটাকে ভাঙতে। সিন্দাও ভাঙে, তবে যখন সম্পূর্ণ ঝাড়ু একসাথে ভাঙতে বলে তখন আর সে ভাঙতে পারে না। জাগদেব তখন বলে, এটাই হচ্ছে শক্তি। কোন একটা সিস্টেমের বিরুদ্ধে তুমি একা লড়াই করতে পারবে না, তোমার পাশে শক্তি হয়ে আরো মানুষের প্রয়োজন পড়বে, তবেই সেই লড়াইয়ে তুমি জিততে পারবে। তো এরপরই সিন্দা বুঝতে পারে এবার তাকে তার মতোই আরো বাচ্চাদেরকে একত্রে আনতে হবে। সিন্দা এ বিষয়ে জেলিকেও বলে। তারপর তারা দুজন মিলে প্রথমে বাচ্চাদের মা বাবার সামনে গিয়ে বলতো পুলিশ স্টেশনে আসতে, তাই বাচ্চার মা বাবা তাদেরকে ভাগিয়ে দিত। তাই এবার সিন্দা আর জেলি স্কুলে এসে আলাদা করে সব বাচ্চাদেরকে বলে, আর পরে তাদের মোবাইল দিয়ে দেয় এটা জানার জন্য বাচ্চাদের টর্চার করলে কি হয়। পরে অনেক বোঝানোর পর সব বাচ্চারা রাজি হয় পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। সবাই একসাথে পুলিশ স্টেশনে আসে, কিন্তু সেই আগের মতো অফিসার তাদেরকে বিদায় করে, রিপোর্ট লিখবে না বলে দেয়। তবে এবার সিন্দা বলে, আমরা ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ না আমাদের রিপোর্ট লেখা হবে। জেলি বলে, হ্যাঁ, আর আমরা পানি খাবো না, ভাতও খাবো না। তো এইভাবে তারা অনেক সময় থাকে। একটা বাচ্চা তো পানি খেতে চেয়েও খায় না, ফেলে দেয়। তাই কনস্টেবল বলে, স্যার রিপোর্ট লিখিয়ে নেন, না হলে এদের কিছু হলে আপনি দায়ী থাকবেন। তাই অফিসার রাজি হয়ে যায় এদেরকে রিপোর্ট লিখিয়ে দেওয়ার জন্য। এবার শুরু হয় রিপোর্ট লেখা। একে একে সব বাবাদের গ্রেফতার করা হয়। মাখানকে সহ গ্রেফতার করে পুলিশ অফিসার। মাখান জেল থেকে কল করে বলে, এই গোপী, তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আয়, দেখে যা তোর ছেলে আমাদের গ্রামের কি করেছে। গোপীও এসে দেখে পুলিশ স্টেশনে জায়গা নেই বলে বাইরে টেন্ট করে রাখা হয়েছে মানুষকে। গোপী তখন বলে, হায় হায়, আমার ছেলে আমার প্রিয় গ্রামের কি করেছে, বেচারা মানুষগুলো। ইস, এত বজ্জাত ছেলে কিনা আমি জন্ম দিলাম।
তো এরপরই সে এসে দেখে মাকখান জেলের মধ্যে আছে। সে তখন গোপীকে বলে, তোকে আমি আরো 20 দিন আগে বলেছিলাম তুই তোর ছেলেকে নিয়ে চলে যা, এখন দেখ সে আমাদেরকে জেলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। গোপী বলে, দাঁড়া, আমার কাছে গ্রামের হেডম্যানের নাম্বার আছে, তাকে বলে এখনই তোদের বের করছি। তো এরপর সে কল করে বলে, আমাকে একটু হেল্প করুন, আমার ছেলে কিছু মিথ্যা রিপোর্ট করে গ্রামের লোকদের জেলে ঢুকিয়ে দিয়েছে। তখন এই গ্রাম প্রধান বলে, তো আমি কি করব, আমার শয়তান ছেলেও তো আমাকে পুলিশ স্টেশনে এনে ফেলেছে, সেও আমার নামে FIR করেছে। গোপী তখন তাকিয়ে দেখে সামনেই বসে আছে গ্রাম প্রধান। তো গোপী বলে, ওহ বাহ, খুব সুন্দর। তো এরপরই সিন্দাকে কানাডায় নিয়ে যাওয়ার কথা বলে গ্রামের সবাই, কারণ সে এখানে থাকলে গ্রাম আর গ্রাম থাকবে না। তাই রাতে গোপী তার ছেলেকে বোঝায়, আর সিন্দাও রাজি হয়ে যায় তার দাদার দিকে তাকিয়ে। তাই সে আসে সব বাচ্চাদের এটা বলতে যে বাবা মা বাচ্চাদের ভালোর জন্যই বকাবকি করেন। তবে সিন্দা এই সব বলার আগে বাকি বাচ্চারা তার প্রতি ভালোবাসা দেখায় বিভিন্ন রকমের গিফট দিয়ে, আর বলে, সিন্দা তোর জন্য আমরা আমাদের বিচার পেয়েছি, না হলে আমরা আমাদের বাবা মাকে তো খুব ভয় পেতাম, তারা আমাদেরকে খুব বাজেভাবেই মারধর করত কারণে অকারণে। এই সব শোনার পর সিন্দা ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি সত্যিই ভাবিনি তোমরা এত ভালোবাসা দিবে আমাকে, আর আমি যদি কাল চলেও যাই তোমরা এইভাবে এক থেকে লড়াই করে যাবে, আমি এই আশাই করব। তো বাড়ি আসার পর এবার খুবই রেগে যায় গোপী, আর অনেক বেশি রাগারাগি করে কথা বলে সিন্দার সাথে। সিন্দা বলে, বাবা তুমি আমার সাথে এইভাবে কথা বললে আমি কিন্তু পুলিশকে কল করব। গোপী তখন রেগে বলে, কর কল, এই নে মোবাইল। তুই জানিস আমি কেন কানাডা গিয়েছি? কারণ আমি আমার বাবার মারকে ভয় পাই। বাবা আমাকে ছোট থেকে কতবার মেরেছে, কতবার হাড্ডি ভেঙেছে সেটা বলা সম্ভব না, কিন্তু প্রশ্ন কর আমি কয়বার পুলিশ স্টেশনে তাকে নিয়েছি। আমি কানাডায় গিয়েছিলাম কারণ আমি বাবার থেকে দূরে যেতে চেয়েছি, তবে সেই কানাডায় গিয়েও আমি আমার নিজের ছেলের জন্য শান্তিতে বাঁচতে পারছি না। যখন খুশি তখন আমাকে তুই হুমকি দিস, ছোট ছোট বিষয় নিয়েও তুই আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতি, আমি আর পারছি না এইসব নিতে, তোর যা ইচ্ছা তাই করতো। গোপীর থেকে এই প্রথম জগদেব এইসব শুনে নিজেও খুব অনুতপ্ত অনুভব করে। রাতে সিন্দাকে তার দাদা বলে, আমি তোর বাবাকে ছোটবেলায় সব ছোট ছোট বিষয়ে শাস্তি দিতাম, আমাদের এখানে এমনই হয়, তবে তার মানে এই না যে আমি আমার বাচ্চাকে ভালোবাসি না। আসলে আমরা কখনো তাদের গায়ে হাত তোলার পর খুশি হতাম না, খুব খারাপ লাগতো যখন রাগ শান্ত হতো। কখনো মাফ চাওয়া হয়নি কারণ এটা আমাদের দ্বারা হতোই না। খারাপ লাগা কমাতে তাকে কিছু না কিছু কিনে দিতাম। তাই হয়তো আমাদের জেনারেশনে বাবারা তাদের বাচ্চাদের সাথে ক্লোজ হতে পারে না। আর তুই তোর বাবাকে একটু আওয়াজ করে কথা বললেই পুলিশ স্টেশনে নিস না। আসলে সে আমার থেকে যা শিখেছে তাই করার চেষ্টা করতে যায়, তবে পারে না। তোকে সে আঘাত করতে পারবেও না কখনো। তাই যদি সে তোকে কখনো গলা উঁচু করে কথা বলে তার মানে তুই সত্যিই কোনো ভুল করেছিস, আর সে শুধু তোকে সেই ভুল থেকে বাঁচাতে চাইছে। তো সিন্দা এখন তার দাদার বলা কথাগুলো বুঝতে পারে আর বলে, আসলে আমাদেরকে এত কিছু শেখানো হয়নি। ওই দেশে বলা হয় বাবা মা একটু অন্যভাবে কথা বললেই জেলে দিয়ে দিতে, কিন্তু দাদা তোমার কথা আমি এখন বুঝতে পারছি, তাই আমি আর কখনো এরকম কিচ্ছু করব না। তো এই সব কথা দূর থেকে গোপীও শুনে নেয় আর সে বেশ ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে সিন্দা সাইকেল নিয়ে বাইরে আসে আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গোপী তো তখন তাড়াতাড়ি এসে তাকে কোলে তুলে দৌড়ে যেতে থাকে আর তখনই দেখা যায় তার পায়ে কাঁচ ফুটে যায়। তো হসপিটালে আনার পরই কিছু সময় বাদে হুঁশ আসে সিন্দার, তবে এবার গোপীর পায়ের মধ্যে ইনফেকশন ছড়িয়ে যায়। ডাক্তার জানায় তার পাও কাটা পড়তে পারে। এই কথা জানার পর তো সিন্দা আসে তাদের প্রার্থনা করার জায়গায়। সে বলতে থাকে, আমি এতদিন ভাবতাম বাবা আমার ভুল ধরার জন্যই এসেছেন দুনিয়ায়, তবে এখন বুঝতে পারছি বাবা আমাকে ভুলের থেকে প্রোটেক্ট করতে এসেছেন। প্লিজ গড বাবাকে সুস্থ করে দাও, আমি আর তার সাথে খারাপ আচরণ করব না, তাকে সব সময় বোঝার চেষ্টা করব। তো প্রার্থনা শেষে সে হসপিটালে এসে দেখে গোপী এখন ঝুঁকির বাইরে। তাই সিন্দা তার বাবার কাছে এসে কান্না করতে শুরু করে আর সে এই চ্যালেঞ্জে হার মেনে নেয়, তাকে সরিও বলে আর বাবাকে আদর করে জড়িয়ে ধরে। সে খুব কাঁদতে থাকে, আছে তার বাবার মূল্য বুঝতে পেরেছে। তো বাইরে আসার পরই তার দাদা বলে, তুই তো তোর কাজ করে নিলি, এবার আমার মাফ চাওয়াটা বাকি। এবার 2 দিন পর দেখা যায় পুলিশ এসে গোপীকে জিজ্ঞেস করে, কি অবস্থা আপনার পায়ের? গোপী বলে, ভালোই। তো এরপর সেখানে একে একে সব বাচ্চারা তাদের মা বাবাদের নিয়ে আসে। সিন্দা তাদেরকে বলে, আমি তোমাদেরকে আজ একটা কথা বলছি, যদি বাবা মা ভালোর জন্য মাঝে মাঝে মারে তাহলে সেগুলো তোমরা খেয়ে নিও। তবে তখন তাকে আটকে গোপী বলে, না সিন্দা। সিন্দা তখন এগিয়ে এসে
তার বাবাকে সাপোর্ট করে ওঠার জন্য। গোপী তখন নিজের চোখ মুছে বলে, অনেক বছর থেকে হয়ে আসা প্রথার এখানেই শেষ হওয়া উচিত। বাচ্চাদেরকে আমাদের মতো করে চলাফেরা করানো, আমাদের ইচ্ছা মতো খাওয়া ঘুম সব করানো, এইসব করে যখন একটা বাচ্চা বড় হয় তখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভুলে যায়। সে একটা জোনে থাকে যেখান থেকে সে কখনো একা বেরিয়ে আসতে পারে না। আমাদের মনে রাখতে হবে আমরা বাচ্চা পৃথিবীতে আনছি, কোনো গোলাম নয়। তো এরকম অনেক কথা বলে গোপী, আর নিজের ভুলটাও সে মেনে নেয়। তখন সেখানে তার বাবাও চলে আসে, আর আজ এত বছর পর গোপীকে সরি বলে। গোপী তার বাবাকে জড়িয়ে প্রথমবার আই লাভ ইউ বলে। সিন্দাও তার বাবাকে জড়িয়ে ধরে, আর সেখানে উপস্থিত সবাই নিজেদের সন্তানদেরকে সরি বলে আর জড়িয়ে অনেক আদর করে। জেলির কাছেও তার বাবা মাফ চায়। জেলি তখন তার বাবাকে মাফ করে জড়িয়ে ধরে। আর এরকমই সুন্দর একটা মুহূর্তের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই গল্পের মাধ্যমে আমাদের সবাইকে একটা সুন্দর মেসেজ দেওয়া হয়েছে যে বাচ্চাদেরকে মারধরের উপর রাখা কোনো শাসন নয়, তাদেরকে ভালোবেসে বুঝিয়ে সবকিছু করাতে হবে। বাচ্চাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করতে হবে, তাহলেই তাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া সম্ভব। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। বাবা ছেলের এই খুনসুটির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।